আসসালামু আলাইকুম, কী খবর ফুটবল প্রেমিকরা? আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট, সবাই দেখবেন। দেখেন, আর্জেন্টিনা আমার কাছে মনে হইতেছে এখন একটা মেসি ইন্ডিপেন্ডেন্ট টিম, যেটা আমরা লাস্ট কোপা আমেরিকাতেও যে দেখছি আর আজকে উরুগুয়ের ম্যাচের সাথেও দেখছি। মেসি ছাড়াই এই টিমটা একটা হেলদি ফেনোমেনাল পারফরমেন্স নিয়ে আসতেছে। আর মেসি যখন চলে আসে টিমে, তখন এই টিমটা হয়ে যায় ফুটবলের ইঞ্জিন, ফুটবলের সব কিছু, ফুটবলের পাওয়ার হাউস। আসলে কি জানেন, মানে আমার কাছে এখন মনে হয় যে মেসি যদি নাও থাকতো 2022-এর ওয়ার্ল্ড কাপে, তাও আর্জেন্টিনা মনে হয় ওয়ার্ল্ড কাপটা জিততে পারতো। কারণ টিমের প্রতিটা প্লেয়াররা একটা লিডারশিপ কোয়ালিটি রাখে। প্রতিটা প্লেয়াররা টিমের ভালোর জন্য একটা নেক্সট লেভেল স্টেপ নিতে রাজি আছে। টিমের মধ্যে যে সিনিয়র প্লেয়ার্সরা আছে, এই লতারো মার্টিনেজ বলেন, ওটামেন্ডি বলেন, এই যে মেসি, এরা ইন ফিউচার যখন থাকবে না, তখনও টিম এরকম বাঘের মতো পারফরমেন্স দিয়ে যাবে, এটার কোনো সন্দেহ নাই। কারণ এই বাকি যে জুনিয়র প্লেয়ার্সরা আছে যারা এখন খেলতেছে, অ্যালিস্টার বলেন, এনজো বলেন, দেপল বলেন, জুলিয়ান আলভারেজ বলেন, এখন নতুন যেই প্লেয়ার্সরা আছে, ঠিক আছে, এই সব কয়টা প্লেয়ার্স সব সময় টিমের জন্য খেলে, দেশের জন্য খেলে, টিমমেটসদের জন্য খেলে, আর শেষে তারা নিজেদের জন্য খেলতেছে। আর এই সব কিছুর প্ল্যানিংটা, এই সব কিছু যে সিস্টেমটা, এইটা এইভাবেই করে গুছায় ফেলছে কে? স্কেলোনি। হ্যাটস অফ স্কেলোনিকে একটা হ্যাটস অফ দেওয়া দরকার, বিকজ এই স্কেলোনি, দ্য ম্যান, দ্য ম্যাজিশিয়ান, এই আর্জেন্টিনা টিমকে এতটা ডেডলি, এতটা স্কেরি বানা দিছে যে যে কোনো টিমই সামনে আসুক, যেই কটা প্লেয়ারই ইনজুরিতে থাক, কোনো টেনশন নাই, আসলে কোনো টেনশন নাই। দেখেন, আজকের ম্যাচে উরুগুয়ের সাথে আলভারেজের যদি আপনি খেলা দেখেন, নতুন একটা প্লেয়ার এই থিয়াগো আলমাদা, তার যদি পারফরমেন্স দেখেন, অ্যালেস্টারের পারফরমেন্স দেখেন, প্যারেডেসের পারফরমেন্স দেখেন, ব্যাক ফোর তাদের পারফরমেন্স যদি দেখেন, আউটস্ট্যান্ডিং ছিল সব কিছু। অ্যাজ এ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ এত সুন্দর ফাইনাল থার্ডে পাসেসগুলো দিতেছে। তারপর আলমাদা, সে অ্যাজ এ লেফট উইঙ্গার 9টা তার মোটামুটি রিকাভারিজ আছে। তো এই সব ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স যখন একসাথে কালেকটিভলি কাজ করে, তখন এই আর্জেন্টিনা একটা নিউক্লিয়ার বম হয়ে যায়। আর তাই তো এই রিসেন্ট ইয়ার্সগুলোতে আর্জেন্টিনা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে রাজ করতেছে। আর এইটার ঠিক উল্টাটা হলো কে? পর্তুগাল ন্যাশনাল টিম। ঠিক উল্টা। এই পর্তুগালের ব্রুনো ফার্নান্ডেস, যে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে, এরকম একটা লো গ্রেড ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে গত 3.5 বছরে 150+ GA কমপ্লিট করে ফেলছে, সে পর্তুগালের হয়ে গত 6 বছরে মাত্র 24টা গোল আর অ্যাসিস্ট করছে। তারপর যেই রাফায়েল লিয়াও রিয়াল মাদ্রিদকে কয়েকদিন আগে ধ্বংস করে ফেলছে চ্যাম্পিয়ন্স লিগে, সেই রাফায়েল লিয়াওকে যখন আমি এই পর্তুগালের জার্সিতে দেখি, তখন আমার মন চায় কি জানেন? সেই লুকাস ভাস্কুয়েজ, রুডিগার তাদের মাটি চাপা দিয়ে ফেলি, যে তারা কি করলো। তারপর এই ভিতিনিয়া বলেন আর নেভেস বলেন, যারা পিএসজির মেইন গেম কন্ট্রোলার, যারা পিএসজিতে মানে গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে, সেরা লাইন ব্রেকিং পাসেস দিতেছে, গেম পুরোটা কন্ট্রোল করতেছে, যারা লিভারপুলকে, ম্যানচেস্টার সিটিকে কান্দায় রেখে দিছে এই চ্যাম্পিয়ন্স লিগে, তারা এই পর্তুগালের জার্সিতে ছিটতেছে, আর কিছুই না। তারপর এই মেন্ডি, ব্যালেন্ডিওর উইনার, প্রবাবেল ব্যালেন্ডিওর উইনার মোহাম্মদ সালাহকে যেই নাকানি চোবানি খাওয়াইছে কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে, সে এই পর্তুগালের জার্সিতে হাওয়া হয়ে গেছে। রুবেন ডিয়াজ, আমি মানলাম যে এই বছর ম্যান সিটি হয়ে সে মোটামুটি ফ্লপ, অতটা ভালো পারফরমেন্স দিতে পারতেছে না, বাট তার আগের 3-4 বছর কি করছে? ট্রেবেল জিততেছে, তারা ব্যাক টু ব্যাক প্রিমিয়ার লিগ জিততেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিততেছে, কিন্তু পর্তুগালের জার্সিতে সে নাই। তো এই যে সব কিছু, এই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স যখন ক্লাব হয়ে খেলে, তখন তাদের ব্রিলিয়েন্সটা উফরায় ভরপুর ভরে পড়তেছে ভলকানোর মতন। বাট দেশের জার্সিতে, দেশের আসলে তাদের এই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা কই যায়? তখন এরা কেন কালেকটিভ হইতে পারে না? কেন অ্যাজ এ ইউনিট হয়ে কাজ করতে পারে না? এখন আসি ক্রিস্টিয়ানো রোনালদো, দ্য গ্রেট ফালতু প্লেয়ার, তাই না? হ্যাঁ, ফালতুই তো। কারণ সে দাঁড়ায় থাকে, সে স্পেসে রান নেয় না, সে খাটে না, সে ডিপ ড্রপ করে না, তাই না? এটাই তো। সে সৌদি লিগে খালি গোল করতে পারে, পর্তুগালের জার্সি থেকে সে গোল করতে পারতেছে না, তাই তো। এখন মেইন পিকচারটা একটু বুঝেন, যারা খেলা দেখেন তারাই মনে হয় একটু বুঝবেন যে রোনালদো গত কয়েক বছর ধরে অ্যাজ এ নাম্বার 9 খেলতেছে। সে উইঙ্গারও খেলে না, ক্যামও খেলে না, অ্যাটাকিং মিডফিল্ড কিছুই খেলে না, অ্যাজ এ প্রপার নাম্বার 9 খেলে। সো অ্যাজ এ প্রপার নাম্বার 9 যখন একটা প্লেয়ার থাকবে আপনার কাছে, তখন আপনার কি করণীয়? তখন আপনার টিমের করণীয় কি? টিমের উইঙ্গার্সদের হার্ড ওয়ার্কিং হইতে হবে, ফুল ব্যাকসরা ভালো স্পেস কাভার করবে,
অ্যাটাকিং স্পেসগুলা মিডফিল্ডার্সদের থার্ড ম্যান স্পেসে বল দেওয়া লাগবে, ভালো গেম কন্ট্রোল করতে হবে, উইঙ্গার্সরা স্ট্রেচ করবে, বিহাইন্ড দ্য স্পেস রান নিবে, আর যে বক্সে আছে সে বক্স ইন দ্য ফক্স তো অলরেডি আসেই। আমি মানলাম যে ক্রিস্টিয়ানো এখন 40 বছরের হয়ে গেছে, সে 100% দিতে পারতেছে না, বাট আমার কথা হলো ক্রিস্টিয়ানো রোনালদোকে আপনার বলটা দেন না আগে ভাই, দেন, তারপর আপনি চিন্তা করেন সে গোল করতে পারবে নাকি পারবে না, তারপর ব্লেমটা দেন। আপনি তো প্রোভাইডই করতে পারতেছেন না, ভালো তাকে বল দিতেই পারতেছেন না। আপনারা একটা জিনিস চিন্তা করছেন যে ক্রিস্টিয়ানো রোনালদো 40 বছর হয়ে গেছে, আর তাকে রিপ্লেস করার জন্য একটা স্ট্রাইকার পর্তুগাল ন্যাশনাল টিম এখন পর্যন্ত বানাইতে পারে নাই। আপনি একটা স্ট্রাইকার বলেন যে ক্রিস্টিয়ানো রোনালদোকে সরায়, আমি ওই স্ট্রাইকারকে খেলাবো মেইনটে, রোনালদো টিমে থাকবে না, রোনালদোকে রিটায়ার নেওয়া লাগবে। কোন একটা স্ট্রাইকার আছে যাকে বলেন যে এরকম থ্রেড ক্রিয়েট করতে পারবে, মাঠের মধ্যে 40 থেকে 50% কন্ট্রিবিউশন করেও ডিফেন্ডার্সদের মানে হাওয়া টাইট করতে পারবে? কে? নাই। জোটা তো ইনজুরিতে থাকে, আর কোনো স্ট্রাইকার নাই। গোনজালেস রামোস নাকি, তাকে সে একটা সেই সুইজারল্যান্ডের সাথে হ্যাটট্রিক করছিল, তার পরের ম্যাচেই তাকে খেলানো হয়েছে মরক্কোর সাথে, সে কে? লুলা হয়ে গেছিল। সো প্রমাণ বারবার হিস্ট্রি দিছে যে there is no one better striker than Cristiano in the Portugal team। আর ক্রিস্টিয়ানো পর্তুগালের জন্য অনেক কিছু করছে, যেটা পর্তুগালের অন্য প্লেয়াররা শুধু ক্লাবেই করে গেছে, ন্যাশনাল টিমের সময় আসলে কেউ কাউরে গোনার টাইম নাই, সে সবাই সবার মতন খেলবে, বাকি তোমরা মুড়ি খাও। এই সিস্টেমটাই চলতেছে, যেটা আর্জেন্টিনাতে নাই, আর যেটার জন্য আর্জেন্টিনা আজকে এতটা সাকসেসফুল, আর পর্তুগাল এতটা দিন দিন নিচের দিকে যাচ্ছে। আর এই সব কিছুর মধ্যে আমি খালি বলবো না যে প্লেয়ার্সদের দোষ আছে, না, সব কিছুর মধ্যে এখানে কোচেরও দোষ আছে। আগে স্যান্টোস কোচ নাকি এখন রবার্তো মার্টিনেস, এই সবার সেম লেভেলের প্রবলেম আছে। তারা এই টিম ম্যানেজ করতে পারে না, যেই টিমে স্টার্স ভর্তি, যেই টিমে প্লেয়াররা বড় বড় ক্লাবে খেলতেছে, মানে ক্লাবের পারফরমেন্স তাদের হাই রেটিংয়ে চলতেছে, তারা দেশে এসে কিছু করতে পারতেছে না। একমাত্র কারণ কি? কোচ। কোচ তাদেরকে ভালো গাইডেন্স, ভালো ট্যাকটিক্যালি মানে সাউন্ড, ট্যাকটিক্যালি গুড এইটা বানাইতে পারতেছে না। সো আজকে এই যে পর্তুগালের যে ফেইলারের স্টোরিটা আছে, সেটা একটু যদি আপনারা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা বলবেন যে রোনালদোর ফলটা কতদূর, আর বাকি টিমের ফলটা কতদূর, কোচের ফলটা কতদূর, ম্যানেজমেন্টের ফলটা কতদূর, যে ম্যানেজমেন্ট বারবার এরকম মানে থার্ড ক্লাস কোচ নিয়ে আসে। সো এই পর্তুগালের কাছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের মধ্যে আপনি ভালো সাকসেসফুল আউটকাম পাবেন, এই আশা আপনারা করেন না। আর এইটা আপনারা লিখে নেন যে পর্তুগাল ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সাকসেসফুল হবে না, আজকেও হয় না, ইন ফিউচারও হবে না, কারণ এই প্লেয়ারাই থাকবে ইন ফিউচার, তারা তো খেলেই নিজেদের জন্য, তাই না? আর্জেন্টিনা আগে থেকেই বলেন তারা সবসময় ইউনিটি মেনটেন করছে, আর যেটার কারণে তারা কিন্তু আগেও ফাইনাল খেলছে, ওয়ার্ল্ড কাপ জিতছে, ঠিক আছে? তাদের মানে ওরকম ভালো প্লেয়ার ছিল না, তাও তারা ইউনিটি মেনটেন করছে, ইন্টারন্যাশনাল ফুটবলে সাকসেস মেনটেন করছে আসছে। কিন্তু পর্তুগাল এখন রিসেন্ট ইয়ার্সে যখন তাদের কাছে ভালো সাকসেসফুল ক্লাব লেভেলের প্লেয়ার আছে, তারা ইউনিটি মেনটেন করতে পারতেছে না। সেই 2016 সালে প্রথম যখন ইউরো জিতছে পর্তুগাল, তখন পর্তুগালের কোনো নামি দামি মানে লেজেন্ডস, স্টার এরকম প্লেয়ার ছিল না, হাতে গোনা 2-3টা প্লেয়ার ছিল যারা খুব ভালো খেলতো, বাকিরা খুবই অ্যাভারেজ প্লেয়ার ছিল। বাট তারা ইউনিটি মেনটেন করছে অ্যাজ এ ওয়ান টিমের জন্য, নেশনের জন্য, ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য খেলছে, যেটা আর্জেন্টিনার প্লেয়ার্সরা মেসির জন্য করে। তখন সেটা করছে, তাই তারা ইউরো জিততে পারছিল। এখনকার প্লেয়ার্সদের মধ্যে সেই ইন্টেনশনটা নাই। আমি বলবো যে ক্রিস্টিয়ানো যদি চলে যাবে পর্তুগাল থেকে, রিটায়ার করবে, আমার কাছে মনে হয় না যে আমি আর কোনোদিন পর্তুগাল সাপোর্ট করতে পারবো।